তাই তো? আচ্ছা, যারা অনলাইনে আছেন সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম, এবং যারা সামনে আছেন তাদের তো অবশ্যই। তো আপনারা সবাই কি ক্লাস করার জন্য প্রস্তুত হয়েছেন মানসিকভাবে? আচ্ছা, তো গত ক্লাসে যা পড়াইছি এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে আপনাদের? কোনো অভিযোগ বা কোনো যে আপু আপনি এটা পড়াইছেন আমরা অন্য বইতে এমন কিছু পাইছি, এই ধরনের কোনো তথ্য বা কোনো সমস্যা আছে? এবার অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করছিলেন পিডিএফ এর জন্য, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, আমরা পিডিএফটা দেওয়ার ডিসিশনটা চেঞ্জ করে ফেলছি, কারণ হলো মানুষ এখন একটু অসৎ হয়ে গেছে, তো পিডিএফ দিলে দেখা যাবে নেক্সট ইয়ারে সে ওই পিডিএফটা ভেঙে দেখা যাবে কি সে অন্যভাবে চালাই দিবে। তো আপনাদের যদি এটা কখনো প্রয়োজন হয় আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে হবে, ফটোকপি করে আমি দিয়ে দিব, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে কি পড়বো? আপনাদের কাছে সেই ইয়াটা আছে, লেকচার প্ল্যানটা আছে? একজন বলেন তো কি কি পড়বো। আচ্ছা, মহাসাগর, তারপরে আচ্ছা, এইটার সাথে আমি আগের দিন আমরা কোন মহাদেশ পড়ছি? এশিয়া মহাদেশ পড়ছি। আচ্ছা, আজকে আমরা একটু ইউরোপ মহাদেশ পড়বো। কথা বলিয়ে না পিছনে প্লিজ। আমরা আজকে একটু ইউরোপ মহাদেশ পড়বো, এখানে আপনারা ছোট্ট করে লিখে নেন ইউরোপ মহাদেশ, লিখে নেন। আপনারা লিখে নেন যে এটার সাথে আমাদের কি থাকবে, ইউরোপ মহাদেশ থাকবে। এখন ইউরোপ মহাদেশ পড়া ফেলছেন? এশিয়া পড়ছেন, ইউরোপ পড়েন নাই। আচ্ছা শোনেন, ইউরোপ মহাদেশ পিছনে কি হয়েছে? ম্যাম যারা সামনে আছে তাদের আমাদের অনেক ডিস্টার্ব হয়। ফোন অন আছে, আপনারা ফোনগুলো সব অফ করেন বা সাইলেন্ট মোডে নেন, এবং আপনাদের সাথে যেহেতু কিছু স্টুডেন্ট অনলাইন ক্লাস করে, আপনারা যদি এত কথা বলেন বা হাউমাউ খাও করেন তাহলে ওদের কিন্তু অসুবিধা হয়, ঠিক আছে? যাই হোক, আর নিজেদের মধ্যে কথা বলিয়েন না। এবার এশিয়া মহাদেশ যেমন আমরা সুন্দর করে অঞ্চল ভেদ করে পড়ছি, তাই না? এখন এই ইউরোপ মহাদেশটা আপনাকে কেন পড়তে হবে? কারণ ওই ইউরোপ মহাদেশের যে আঞ্চলিক জায়গাগুলো আছে সেইখান থেকে কিছু প্রশ্ন হয়, সে প্রশ্নের সংখ্যা 2টা বা 1টা, কিন্তু ওইটুকু আপনাকে জানতে হবে। পশ্চিম এশিয়া আপনার লাগবে না, এই জন্য পড়াই নেই। পশ্চিম এশিয়া মানে হচ্ছে আপনার মধ্য এশিয়া, মানে সরি মানে মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্যের মধ্যে অনেকগুলা দেশ আছে, যে দেশগুলোর হচ্ছে তেল সম্পদ আছে, এবং এই দেশগুলোর কোনো দুঃখ দুর্দশা নাই, যেমন সৌদি আরব, সিরিয়া, তারপরে হচ্ছে আপনার আর কি কি দেশ আছে বলেন? ইরান, ইরাক, এদের কোনো দুঃখ দুর্দশা নাই। সো যাদের যাদের কোনো দুঃখ দুর্দশা নাই, বিশেষ কোনো তথ্য নাই, তাদেরকে নিয়ে পরীক্ষায় প্রশ্নও হয় না। এশিয়ার কয়টা দেশ? এশিয়ায় মানে এশিয়ার মধ্যে কয়টা দেশ? মোট কয়টা দেশ এটা আপনি বাসায় গিয়ে গুনবেন কয়টা দেশ, আমি এরকম করে কোনোদিনও গুনি নাই। আমাদের কয়টা বইতে আমি দেখছি 44টা দেশ, হ্যাঁ। তো আর ইসে দেখছিলাম হলো 49টা, একটা 49টা, আরেকটা 48টা। সে সাংঘাতিক ভুল করছে, যে 49টা লিখছে সে সাংঘাতিক ভুল করছে, ঠিক আছে? আর এটার দরকার নেই আপনার। শোনেন আমি বলি, কিছু তথ্য আছে যেটা আপনার প্রয়োজন নাই, এটা আপনার পড়ার দরকার নেই, যে পৃথিবীতে কতগুলা দেশ আছে কতগুলা নাই। আপনি মনে রাখবেন যে 193টা দেশ আছে, তারা স্বাধীন। আপনার যদি কখনো সংখ্যা জানতে হয়, এশিয়ায় কয়টা স্বাধীন দেশ আছে এটা জানবেন, এশিয়ায় কয়টা জাতিসংঘভুক্ত দেশ আছে এটা জানবেন। এবং এই তথ্যগুলো আমরা আপনাদের আমি কিন্তু জাতিসংঘ পড়াইছিলাম, মনে পড়ে? এই জাতিসংঘ পড়ানোর দিনে আমি এটা পড়াই দিছি, আপনি ভুলে গেছেন। আচ্ছা যাই হোক, আমি যেখানে ছিলাম, যখন আমি কথা বলবো ওর মধ্যে কোশ্চেন করবেন না, তাহলে কি হয় বলেন তো? আমি যে বিষয়টা পড়াচ্ছি ওইটা আর ফিরে আসে না। আমার পড়াটা শেষ হলে তারপর আপনার আমি যদি বলি এখন কোশ্চেন করেন, কোশ্চেন করবেন। যেমন শুরুতে এসেই বলছে তখন কিন্তু বলেন নাই যে আপু এই প্রবলেম আছে, তো আমি একটু পড়াই নেই দেন বলবেন। দেখেন আমরা যেমন এশিয়াকে ভেঙে পড়লাম ওই দিন, তাই না? যে আমাদের দক্ষিণ এশিয়া থেকে এই কোশ্চেন আসতে পারে, মধ্য এশিয়া থেকে এই কোশ্চেন আসতে পারে, ঠিক তেমনি ইউরোপ মহাদেশকে কেন পড়বো? একটু আগে একজন বলছেন আপু যখন আমরা কি করলাম মহাদেশ পরিচিতি পড়লাম তখন তো ওর মধ্যে কিছু কিছু তথ্য ছিল, ওইটা হলো ওর একটা প্রাথমিক ধারণা। কিন্তু আমি যদি তার যে আঞ্চলিক যে এরিয়াগুলো এটা সম্পর্কে না জানি, তখন যখন আমাকে প্রশ্ন করবে ওই প্রাথমিক ধারণা দিয়ে আমি প্রশ্নটাকে ফেস করতে পারবো না। এবার একটু লক্ষ্য করেন যে আমরা এশিয়া মহাদেশের পরপর যে মহাদেশের নামটা সবসময় নেই সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ। কেন? কারণ এই ইউরোপ মহাদেশ হচ্ছে অনেক আগে থেকে সমৃদ্ধ এবং আধুনিক। আপনি যদি পৃথিবীর দিকে তাকান, পৃথিবীতে যে দেশগুলো আছে এদের অধিকাংশই একটা সময় মানে অনেক দেশই এক সময় এই কি যুক্তরাজ্যের
কি ছিল আপনার উপনিবেশ ছিল। এবং এই ইউরোপে যে দেশগুলো আছে বড় বড় দেশগুলা, আপনি ইতালির কথা বলেন, এই যুক্তরাজ্যের কথা বলেন, ফ্রান্সের কথা বলেন, এরা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে দুর্বল দেশগুলোকে শাসন করত। যেমন আমাদের ভারতীয় উপমহাদেশ একসময় গিয়ে শাসন করতো যুক্তরাজ্য বা ইংল্যান্ড। তো সেই জায়গা থেকে আমরা কয়েকটা জায়গা শিখবো, বেশি না, তারপরে এদের ইতিহাস নিয়ে একটু কথা বলে আমরা আমাদের অন্য ইয়াতে যাব। যেমন ধরেন আমরা ইউরোপের যে জায়গা থেকে প্রশ্ন পাই, দুইটা প্রশ্ন আমরা পাই। নাম্বার 1 সেটা হচ্ছে যে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ? স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। এবার আমরা একটু দেখি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রটা কি। এই ইউরোপ মহাদেশের একটা অঞ্চলের নাম হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এবং এই স্ক্যান্ডিনেভিয়ান যে অঞ্চলটা, এখানে তারা আঞ্চলিকভাবে এটার নামকরণ করছে স্ক্যান্ডিনেভিয়া। এবং এর আশেপাশে যে দেশগুলা আছে এগুলোকে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বলা হয়। তো সেইটা আমরা একটু শিখে নিই, একটা ছন্দ দিয়ে শিখে নিব। লিখবেন ফিডে আসুন, তারপরে জানছি যে এদের কেন স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বলা হয়। ফিডে আসুন, ফিতে হচ্ছে ফিনল্যান্ড, ডেতে হচ্ছে ডেনমার্ক, আতে হচ্ছে আইসল্যান্ড, সুইডেন, নতে হচ্ছে নরওয়ে। এবার লক্ষ্য করেন এই যে রাষ্ট্রগুলা বেসিক্যালি এদের একত্রিত বা একসাথে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বলার মূল কারণ হচ্ছে এদের প্রত্যেকের মধ্যে কিছু কালচারাল মিল আছে। এবং এরা সবাই প্রায় একই ধরনের মুদ্রা এরা ব্যবহার করে। এবং এরা রাজনৈতিক অর্থনৈতিক যে বিষয়গুলো আছে নিজেদের মধ্যে এরা বিনিময় করে। এবং এরা একই ধরনের রাষ্ট্র, বা ওই যে বললাম বিশেষ করে এদের যে সংস্কৃতি বা কালচার একই ধরনের, যার কারণে এদেরকে একসাথে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয়। এবং আমরা এটাকে মনে রাখবো। ফিরে আসুন, আজকে বাসায় গিয়ে যে বইটাই আছে দেখবেন বিসিএস অথবা বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেলের প্রশ্ন আসে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র অথবা নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়। তাহলে আমাকে কি মনে রাখতে হবে? ফিডে আসুন, এইখানে যে 5টা দেশ আছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নরওয়ে, এই 5টার যে কোনো একটা থাকবে অথবা এই 5টার একটাও থাকবে না। যে কোনো আমি এই 5টা নাম যদি মুখস্থ করতে পারি তাহলে ওই কোশ্চেনটা আমি অ্যান্সার করতে পারবো। তো এই ফিডে আসুন কথাটা দিয়ে যে বিসিএস পরীক্ষা দেয় সেও মনে রাখে, যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয় সেও মনে রাখে, আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা একটা কমন ওয়ার্ড। এরপরে আসেন আমরা আরেকটা জায়গা একটু শিখবো, সেটা হচ্ছে আমরা অনেক বইপত্রে এই জিনিসটা পাই না, কিন্তু এখান থেকে আবার কোশ্চেন আসে। যেমন এই কোশ্চেনটা আপনার মেডিকেল পরীক্ষায় একবার আসছে, সেটা হচ্ছে বাল্টিক রাষ্ট্র। এখন আপনারা জানেন এই বাল্টিক নামে একটা সমুদ্র আছে। এখন এই বাল্টিক সমুদ্রের তীরবর্তী জায়গায় যে দেশগুলো আছে তাদেরকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়। এটা অধিকাংশ বইপত্রে নাই, শুধুমাত্র আমাদের MP3 বইয়ে এই টপিকটা আছে। এবং এখান থেকে মেডিকেল কোশ্চেন আসছে। দেখেন আমরা অল দিয়ে এটা মনে রাখবো। এতে হচ্ছে এস্তোনিয়া, এতে হচ্ছে এস্তোনিয়া, এতে হচ্ছে লিথুনিয়া। এটা আমাদের বইয়ে আছে ইয়া থাকলে খুবই ভালো কথা, লাট দিয়ে লেখা। আরেকটা এলে হচ্ছে লাটভিয়া। দেখেন এতে এস্তোনিয়া, এতে লিথুনিয়া, আরেকটা এলে হচ্ছে লাটভিয়া। ওকে, এবার দেখেন বিষয়বস্তু হচ্ছে এটা যে দুইটা আঞ্চলিক যে দিক সেইখান থেকে আমাদের প্রশ্ন হবে। একটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, আর একটা হচ্ছে কি বাল্টিক রাষ্ট্র। এইটুকু মনে রাখলে আপনি যে ইউরোপের যে আঞ্চলিক প্রশ্ন আসবে আপনি অ্যান্সার করতে পারেন। এবার প্রশ্ন করতে পারেন যে আপু তাহলে আরো তো অনেক দেশ আছে, তাদের থেকে কি প্রশ্ন হবে? যেমন ইংল্যান্ড, এই ইউরোপের যদি একটা দেশ নিয়ে আপনাকে আলোচনা করতে হয় তাহলে ইংল্যান্ডকে নিয়ে আলোচনা করতে হবে। এই ইংল্যান্ড থেকে কি ধরনের প্রশ্ন আসবে? ইংল্যান্ড থেকে আসতে পারে তার রাজনৈতিক প্রশ্ন আসতে পারে, তার সংবিধান নিয়ে প্রশ্ন আসতে পারে। এরপর আপনি দেখেন যদি আরেকটা বড় দেশের নাম বলেন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া, এই রাশিয়া থেকেও তার কিছু গঠন থেকে প্রশ্ন আসবে। এরপর আর কি প্রশ্ন আসতে পারে? ফ্রান্সকে নিয়ে প্রশ্ন আসতে পারে, সেখান থেকেও তাদের গঠন নিয়ে প্রশ্ন আসবে। এছাড়া এই ইউরোপ মহাদেশ থেকে আর কোনো প্রশ্ন থাকবে
লাগবে না। এখন আমি যে বললাম যে আপনার যে যুক্তরাজ্যের কিছু বেসিক তথ্য আসবে, ফ্রান্সের, রাশিয়ার কিছু বেসিক, এটা কোথায় পাবো? আপনাদের জন্য লেকচার শিট তৈরি হচ্ছে, এই লেকচার শিটের মধ্যে আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন। ক্লিয়ার? তো এবার আমরা লক্ষ্য করি যে আমাদের লেকচার শিটে আর আমাদের আজকে কি কি করতে বলা হয়েছে। বলেন, একজন বলেন প্রথমে কি আছে? মহাসাগর পরিচিতি। আচ্ছা, এই যে সাগর মহাসাগর, এই সাগর মহাসাগর পরিচিতির একটা বিষয় আমি একটু বলি। সাগর, মহাসাগর, উপসাগর, তাই না? তো সবচেয়ে বড় কোনটা? মহাসাগর। তারপরে সাগর, তারপরে? আচ্ছা, এটা কিভাবে বুঝলেন? দেখেন, এই তিনটা জিনিস আগে আপনাকে প্রথমত বুঝতে হবে। নাম্বার 1, মহাসাগর তার মানে কি? সাগরের থেকে অবশ্যই বড়, তাই না? আচ্ছা, এবার মহাটা বাদ দিলাম, তার মানে এই হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। এবার উপসাগর যখন বলছি, আচ্ছা, উপ কথাটা কখন ইউজ হয়? উপসর্গ তো করছেন, মানে ছোট অর্থে, মানে ওই সাগরের থেকে, মানে সাগরের কাছাকাছি। ক্লিয়ার? এই তিনটা জিনিস শেখার পরে যে সাগর মহাসাগর থেকে আমার কি তথ্য আসতে পারে, আমি যে কটা লাইন লিখাবো সুন্দর করে লাইনগুলো লিখবেন, ঠিক আছে? এটা খাতার মধ্যে নোট রাখবেন এবং বইতে যেখানে আছে সেইখানে আপনি আন্ডারলাইনও করে নিতে পারেন। সবার কাছে কি বই আছে? আচ্ছা, যদি বই থাকে বইয়ের মধ্যে দেখেন এই টপিকটা আছে কিনা, যদি থাকে আপনারা আন্ডারলাইন করবেন, তাও আমি লিখে দিব, ঠিক আছে? আপনারা একটু লিখে নেবেন যে সাগর, মহাসাগর, উপসাগর থেকে আমাদের কি কি তথ্য আসতে পারে। সাগর ও মহাসাগর। এখানে একটা ছোট্ট কথা বলি, শোনেন, আপনাদের যেহেতু মেডিকেল বা নার্সিং এ আমাদের সিলেবাসটা কিন্তু একটু শর্ট, তাই না? তার মানে যে কোনো টপিকের যে ক্রিম অংশটুকু আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন হবে। কারণ এমন না যে আমার প্রশ্ন অনেক আসবে, কোথা থেকে প্রশ্ন করবে এটা তারা বুঝতেই পারে না, এমন না। আপনি এই যে সাগর মহাসাগর, এখান থেকে মাত্র 3টা থেকে 4টা লাইন থেকেই আপনার প্রশ্ন হবে, এর বাইরে হবে না। তাহলে সেই 4টা বা 5টা লাইন যদি মুখস্থ রাখতে পারি, তাহলে এর থেকে ভালো তো কিছু হইতে পারে না, তাই না? আমি সবই পড়লাম, পরে আমি দেখা গেল কি পরীক্ষার হলে সবগুলোই উত্তর মনে হয়, কারণ আমি সব পড়ছি, একটা সুন্দর করে পড়ি নাই। ওর থেকে অল্প পড়েন, কারণ আমরা যেহেতু এই জিনিসটা বুঝি যে এই 5টা লাইন থেকেই আসবে, তাহলে আপনার কষ্ট করে বাকি জিনিসগুলো প্রয়োজন নাই। প্রথমেই লিখেন, পৃথিবীতে মহাসাগর আছে 5টি। পৃথিবীতে মহাসাগর আছে এবার আপনাকে বলি, আপনি যদি চালাক হন কখনোই এই 5টা মহাসাগরের নাম মুখস্থ করতে যাবেন না। যখন বিসিএস পরীক্ষা দিতে যাবেন তখন এই 5টার নাম মুখস্থ করবেন, কারণ এই 5টার নাম যদি মুখস্থ করতে হয় আপনার কমপক্ষে 30 মিনিট সময় দিতে হবে, ঠিক আছে? তার আবার একটার আবার 2টা 3টা করে নাম আছে। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি জেনে রাখবেন যে মহাসাগর আছে 5টি। এবার এই মহাসাগরগুলোকে নিয়ে কিছু বেসিক তথ্য আছে, যেমন পৃথিবীর সর্ববৃহৎ এবং গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, তাই না? দেখেন, এটা কিন্তু আমাদের একেবারে ছোটবেলার একটা পড়াশোনা, প্রশান্ত মহাসাগর, কিন্তু এইটাই আমাদের পরীক্ষায় আসবে, প্রশান্ত মহাসাগর। এরপরে আপনি ইয়া করবেন একটা তথ্য, সেটা হচ্ছে এই যে প্রশান্ত মহাসাগর, তো পৃথিবীর সবচাইতে যে গভীরতম স্থান, মানে প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর সবচাইতে গভীরতম মহাসাগর। ক্লিয়ার? এই মহাসাগরের মধ্যে আবার পৃথিবীর সবচাইতে গভীরতম একটা স্থান আছে, সেটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ক্লিয়ার? এই কথাটা আমরা একটু লিখে নিব। পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত হচ্ছে কোথায়? এই প্রশান্ত মহাসাগরে। ট্রেন্স
পড়েন গ্রেট ব্যারিয়ার রিফ, এটা হচ্ছে একটা অন্তরীপ, মানে অন্তরীপ আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ করবেন যে অন্তরীপ জিনিসটা কি, তখন দেখবেন একটা ছবি আসবে। ছবিটা কেমন, সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা জায়গা, মানে একটা মানে চরের মতো ছোট্ট একটা জায়গা, এটাকে বলে অন্তরীপ। তো এই অন্তরীপ যে একটা বিশেষ মানে গ্রেট ব্যারিয়ার রিফ, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অন্তরীপ, সেইটা অবস্থিত হচ্ছে আপনার এই প্রশান্ত মহাসাগরে। এই কথাটা একটু লিখে নেন, গ্রেট ব্যারিয়ার রিফ, ব্যারিয়ার রিফ। যারা অনলাইনে আছেন আমি মুখে বলে দিচ্ছি, গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এবার যেমন আমরা আরেকটা তথ্য জেনে রাখবো যে আমাদের যে দ্বিতীয় সর্বোচ্চ যে মহাসাগর, সেটার নাম কি বলেন তো? আটলান্টিক। তো মনে রাখবেন, চাঁদে প্রথম কে পা দিছে তারে নিয়ে প্রশ্ন হয়, দ্বিতীয় কে পা দিছে তারে নিয়ে কিন্তু প্রশ্ন হয় না। ক্লিয়ার? তো আপনাদের যেহেতু শর্ট প্রিপারেশন, তার মানে আমরা দ্বিতীয়তে কে আছে এটা লিখবো না, কিন্তু জেনে রাখলাম। এরপরে আমরা একটু নিব, যেহেতু প্রথম বা বড় কে নিলাম, তাহলে সবচেয়ে ছোট কে সেটা একটু লিখে নেই। সবচাইতে ছোট মহাসাগর, গুড, লিখেন পৃথিবীর সবচাইতে ছোট মহাসাগর। দক্ষিণ সাগর। আচ্ছা, এবার আমরা যদি একটু সাগরের হিসাবে আসি, মাত্র 2-3টা তথ্য সাগর সম্পর্কে লিখে নিব। নাম্বার 1, পৃথিবীর গভীরতম সাগর। পৃথিবীর গভীরতম সাগর সেটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর। যারা আগে থেকে জানেন ভালো, তারা আগায় আছেন। এরপরে হচ্ছে সর্ববৃহৎ সাগর, পৃথিবীর বৃহৎ সাগর। আমরা কিন্তু যখন মহাসাগর লিখলাম, প্রশান্ত মহাসাগর একাই কিন্তু 2টা তথ্য দখল করে আছে, কি কি? গভীরতম আবার সবচেয়ে বড়, তাই না? আর এখানে দেখেন পৃথিবীর গভীরতম সাগর হচ্ছে ক্যারিবিয়ান সাগর, আর পৃথিবীর সবচাইতে কি বৃহত্তম সাগর কোনটা? গুড। দক্ষিণ চীন সাগর। এবার একটু অনেকের কনফিউশন দূর করি। অনেকে ভাবছেন না যে আপু গভীরতম আবার বলেন বৃহত্তম, এটার কাহিনীটা কি? বিষয়টা একটু বোঝেন। বৃহত্তম হয় হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থে, মানে তার যে ওয়াইড এবং লেন্থ, সেইটাই হচ্ছে সে বৃহত্তম। আর গভীরতম হচ্ছে যে ওইটা কতটা গভীরতা আছে, ঠিক আছে? এইটা কখনো মিলাবেন না। অনেকেই বলে যে তাইলে তো গভীরতম বৃহত্তম দুটাই তো মনে হয় সেম, কখনোই সেম না। আর জানেন আমরা কনফিউজড হই ছোট বিষয়ে, বড় বিষয়টা আমরা সবাই ভালো বুঝি, কিন্তু ছোট ছোট বিষয়ে আমরা কনফিউজড হয়ে যাই, এবং পরীক্ষার হলে ওইটাই আমাদেরকে পিছনে ফেলে দেয়। ঠিক আছে, যে আসলে কি প্রশান্ত মহাসাগর কি গভীরতম না বৃহত্তম নাকি দীর্ঘতম, আমরা এটাতেই কনফিউজড হয়ে যাই। আর একটা লাইন লিখবো দেখেন, সেটা হচ্ছে বৃহত্তম উপসাগর। উপসাগর সম্পর্কে একটা লাইন জানলেই হবে, বৃহত্তম উপসাগর। রাইট, পৃথিবীর বৃহত্তম উপসাগর। মেক্সিকো উপসাগর। এবার আপনাদের একটা কথা বলি, যে অনেকে ভাবতেছেন যে আপু আমাদের তো গাইড বইয়ের মধ্যে কি সুন্দর করে জিনিসটা লেখা আছে, তাই আপনি আবার আমাদেরকে এই আপনারা কি যারা ইয়াতে আছেন দেখতে পাচ্ছেন, তারা ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, আমি মুখে বলি। প্রথমে লিখছি ছোট মহাসাগর দক্ষিণ সাগর, পৃথিবীর গভীরতম হচ্ছে ক্যারিবিয়ান সাগর, পৃথিবীর বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর, পৃথিবীর বৃহত্তম উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। এবার যদি বইয়ের মধ্যে লেখা থাকে তো ভেরি গুড, কোনো সমস্যা নাই। কিন্তু যারা ভাবতেছেন যে বইয়ের মধ্যে তো লেখা ছিল, এইটা আবার লেখার দরকার কি বা এটা পড়ার দরকার কি? শুনেন, বইয়ের মধ্যে ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেক কিছুই দেখে আসছি। সব বই আমাদের তো বছরের শুরুতে এক সেট বই আমাদেরকে হাতে দিয়ে দিত, কিন্তু বইয়ের সব লেখাপড়া কি শিখছি?
শিখি নাই। এখন দেখেন ক্লাসে আসলাম, লিখাইলাম, আপনারা আবার কথাটা শুনলেন, খাতায় একটু নোট করলেন। আপনি কি জানেন আপনার পড়ার 25% এখানে কমপ্লিট হয়ে গেল, 25% এখানে কমপ্লিট হয়ে গেল। সো এই যে 25% আপনার ক্লাসে হইলো, আপনি বাসায় গিয়ে যখন লেকচার শিটটা আবার একটু দেখবেন 10% হবে, আবার একদিন বসবেন 10% হবে। আপনি একটা জিনিস নিয়ে যখন 2 থেকে 3 দিন বসবেন তখন কিন্তু আপনার একটা জিনিস 100% হতে পারে। কিন্তু আমরা কি করি, ক্লাসে এসে মনোযোগী হই না, দ্বিতীয়ত ভাবি কি আর বইতে আসছে পড়ে নিব। কিন্তু এই যে আমরা যে কটা ধাপে ধাপে কথা বললাম, প্রথমে মহাসাগর নিয়ে কথা বললাম, যে মহাসাগর থেকে আমরা 3টা 4টা তথ্য নিলাম, যে কে হচ্ছে প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচেয়ে বড় আবার গভীরতম। তার মধ্যে আবার 2টা জিনিস আছে, একটা কি মারিয়ানা ট্রেন্স যে হচ্ছে সবচেয়ে গভীরতম স্থান, আর একটা আছে গ্রেট ব্যারিয়ার রিফ, একটা অন্তরীপ। ক্লিয়ার? আবার এরপরে আমরা কি পড়লাম, একটু সাগর নিয়ে পড়লাম, যে বড় সাগর কে আছে, ছোট সাগর কে আছে। এরপরে আবার আমরা দেখলাম যে তাইলে আমরা কি করি, একটু গভীরতম বৃহত্তম পড়লাম, পৃথিবীর বৃহত্তম উপসাগর আছে। তো ক্লিয়ার? এই যে আমরা বইতে ছিল দায়িত্ব নিয়ে কবে পড়তাম তা ঠিক আছে, ঠিক নাই। এবার আমরা এই সাথে আর একটু 2টা তথ্য দেখেন আপনাদের বইতে দেওয়া আছে। একটা হচ্ছে বৃহত্তম হ্রদ, বৈকাল হ্রদ আছে দেওয়া। আচ্ছা, এখানে একটু খাতার মধ্যে লিখেন যে বৃহত্তম হ্রদ, এই হ্রদটা কেমন, চারিপাশে কি থাকে, ভূমি থাকে, মাঝখানে একটা কি, সেখানে একটা পানির একটা, হ্যাঁ রাইট, একটা কুয়োর মতো থাকে, সেখানে একটা পানির একটা সোর্স থাকে। এরপরে দেখেন বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ, একটা হচ্ছে গভীরতম হ্রদ যেটা হচ্ছে বৈকাল হ্রদ, আর পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ। এই 2টা তথ্য আপনারা একটু মনে রাখবেন, এর থেকে প্রশ্ন আসতে পারে, এবং যেগুলো বললাম একটু মুখস্থ করে নেবেন। তো আমার সাজেশনটা এখানে দেওয়া আছে, এটা আমি মানে খুবই ভালো হয়েছে এটা। এবার আপনাদের নেক্সট টপিক কি আছে দেখেন তো, বিখ্যাত দ্বীপ আছে কিনা। আচ্ছা, সেটাই, বিখ্যাত দ্বীপ বা গুরুত্বপূর্ণ দ্বীপ। এখন এই যে দ্বীপগুলো আছে পৃথিবীতে, এই দ্বীপগুলা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে কি বলা যায়, গন্ডগোল আছে। মানে কোন দ্বীপের মালিকানা কার, ধরেন একটা দ্বীপের অংশীদার হচ্ছে ইরাক, সেটা ইরান দখল করে আছে, বা একটা দ্বীপের অংশীদার হচ্ছে আর্জেন্টিনার, ইংল্যান্ড দখল করে আছে, একটা দ্বীপের অংশীদার হচ্ছে ধরেন গ্রিনল্যান্ডের, সেটা যুক্তরাষ্ট্র দখল করে আছে। এই ধরনের যে প্রবলেম গুলো সেটা আমরা দেখবো, এবং এখান থেকে আমাদের প্রশ্ন আসে। তো আমরা প্রথমে একটা তথ্য একটু লিখে নিই, যে পৃথিবীর, দেখেন তো আপনাদের বইতে সাজেশনটা দেওয়া আছে কিনা, বিখ্যাত দ্বীপ পেয়েছেন? আচ্ছা, তো প্রথমে কি দেওয়া আছে বলেন আমাকে বইতে, পৃথিবীর বৃহত্তম দ্বীপ। আচ্ছা সেটা কি আছে, গ্রিনল্যান্ড। এই লাইনটাকে আপনি মার্ক করেন, এবং যাদের কাছে, যারা অনলাইনে আছেন সবার কাছে কি বই আছে আপনাদের? জি ম্যাম। আচ্ছা, যদি বই থাকে তাহলে আপনারা এই লাইনটা একটু মার্ক করেন, যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। এই জায়গাটা মার্ক করে আমরা একটু বিতর্কিত কি কি আছে সেই জায়গাটা নিয়ে আমরা একটু কথা বলবো। আবু মুসা দ্বীপ, এটা একটু খাতার মধ্যে নোট করেন, আবু মুসা দ্বীপ। এই যে আবু মুসা দ্বীপ, এই আবু মুসা দ্বীপ নিয়ে হচ্ছে কাদের মধ্যে বিরোধ আছে বলেন তো? ইরান ও আরব আমিরাতের মধ্যে। ইরান আর হচ্ছে আরব আমিরাত, এটা একটু খাতায় নোট করেন, আরব আমিরাত। এরপর দেখেন রাশিয়া এবং জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে, এটা ঠিক খাতায় নোট করবেন, হ্যাঁ বইতে যাই থাকুক এইটা খাতায় নোট করবেন। বলেন এই দ্বীপটার নাম কি? শাখালিন দ্বীপপুঞ্জ। এবং এইখানে দাগ দেন যে এটা এখন কার দখলে আছে, এই রাশিয়ার দখলে আছে, ঠিক আছে। এরপরে দেখেন যুক্তরাজ্য, যুক্তরাজ্য ও আর্জেন্টিনা, এদের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। এবার আপনাদের শীটে বা বইতে যেটা নাই, এই দ্বীপটা কার দখলে আছে? যুক্তরাজ্যের দখলে আছে, ঠিক আছে। এরপরে রাশিয়া ও জাপানের মধ্যে কুরিল দ্বীপপুঞ্জ, রাশিয়া এবং জাপানের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে কুরিল। রাশিয়া ও জাপানের মধ্যে। ম্যাম 3 নাম্বার কি যুক্তরাজ্য আর হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে? না, আর্জেন্টিনা, আর্জেন্টিনা বইয়ের মধ্যে লেখা আছে, দেখেন বইয়ের শেষের দিকে লেখা আছে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। এটাও কি আছে? এই রাশিয়ার অধীনে আছে। এবার আমরা একটু আমাদের বইয়ের মধ্যে কিছু পাতা লাইন আছে যেটাকে আমরা একটু মার্ক করে নেব। যেমন ধরেন রাশিয়া জাপানের মধ্যে কার দখলে? কুরিল দ্বীপপুঞ্জ, রাশিয়া, দেখেন যে মার্ক করে দিচ্ছি। এরপরে লক্ষ্য করেন আপনাদের দ্বীপ সম্পর্কিত কিছু তথ্য যেখানে আছে, সেখানে পৃথিবীর যে বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ড ডেনমার্কের মালিকানাধীন, এটা একটু মার্ক করে রাখবেন। এরপরে দেখেন বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া, বৃহত্তম দ্বীপ রাষ্ট্র। এরপরে আমরা চলে আসবো, দেখেন জাপানের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে হনসু, এখানে একটা আন্ডারলাইন করেন। জাফনা দ্বীপের অবস্থান হচ্ছে শ্রীলঙ্কায়। আবু মুসা দ্বীপ আছে পারস্য উপসাগরে। পেয়েছেন এগারোটা লাইন? আন্ডারলাইন করে দেন। মানে হচ্ছে ওই গ্রিনল্যান্ডের মালিক কে? দ্বীপ মালিক হচ্ছে ডেনমার্ক, ঠিক আছে। যেন সমুদ্রের মধ্যে অনেক দ্বীপ থাকতে পারে, কিন্তু সেটা কার মধ্যে পড়ছে সেটাই বিষয়। এরপরে আপনাদের আর কি টপিক আছে বলেন? আচ্ছা, এবার আপনাদের বইতে কোথায় আছে ভৌগোলিক উপনাম প্রাচীন ও বের করেন। যদি না থাকে লিখে দিব, হ্যাঁ আছে। আচ্ছা বের করেন। ভৌগোলিক উপনাম আছে, এবার সাজেশন করে দিব, আপনারা শুধু মার্ক করে নেবেন যে যেগুলো পরীক্ষায় আসবে, বাকিগুলো আসবে না, ঠিক আছে। ঠিক দেন ক্যাঙ্গারুর শহর। ম্যাম কত পেজ? পেজ নাম্বারটা বলেন তো। 29। আপনারা যারা অনলাইনে আছেন 20 নাম্বার পেজ, এটার প্রশ্ন আসবে যে এই যে ক্যাঙ্গারুর দেশ বলতে আপনি কি বোঝেন? অস্ট্রেলিয়া। তারপর হচ্ছে চীনের দুঃখ বলতে কাকে বোঝানো হয়? কংগো নদী। ঠিক দেন ক্যাঙ্গারুর দেশ, ইউরোপের প্রবেশদ্বার, চীনের দুঃখ, গোলাপি শহর, মসজিদের শহর, চিরসবুজের দেশ, ধীবরের দেশ, মুক্তার দ্বীপ, তারপর হচ্ছে পবিত্র ভূমি, নিষিদ্ধ শহর, নিশিত সূর্যের দেশ, ম্যাপল পাতার দেশ, ম্যাপল পাতার দেশ, পিরামিডের দেশ, তারপরে হচ্ছে আপনার সোনালী প্যাগোডার দেশ, লিলি ফুলের দেশ, তারপর হচ্ছে শ্বেতহস্তির দেশ, সূর্যোদয়ের দেশ, প্রাচীরের দেশ, পৃথিবীর ছাদ, চিনির আধার, বিগ অ্যাপেল, বিগ অ্যাপেল, তারপর হচ্ছে পৃথিবীর কসাইখানা, আগুনের দ্বীপ, চির শান্তির শহর, বসন্তের শহর, উদ্যান বাজারের শহর, দুইটা পরপর আছে, নীল নদের দেশ, ভূমিকম্পের দেশ, হাজার হ্রদের দেশ,
বজ্রপাত, সিল্ক রুট, পবিত্র দেশ, পৃথিবীর রুটির ঝুড়ি, দ্বীপের মহাদেশ। এই কয়টা একটাও বাদ দিবেন না, ঠিক আছে? আর যেগুলো স্কিপ করে গেছে ওগুলো স্কিপ। চীনের দুঃখ, হুয়াংহো ওখানেই দেওয়া আছে প্রথমে। কিউবা, কিউবা, চীনের দেশ কিউবা। আচ্ছা, এরপর আপনাদের কি টপিক আছে বলেন? হ্যাঁ, প্রণালী পড়াবো। প্রণালী ছাড়া আর কি ভৌগোলিক উপনাম আর কিছু আছে? আচ্ছা, এটা দেখেন বইতে খোঁজেন, বইতে আছে কিনা। অবশ্যই আলাদা। ভৌগোলিক উপনাম হচ্ছে তার প্রকৃতির উপর ডিপেন্ড করে নামটা রাখে। আর আপনার নাম আগে ছিল রহিমা, এখন আপনার নাম হয়ে গেছে স্মার্ট একটা অন্য কিছু, ঠিক আছে? এটা হলো পার্থক্য। নতুন পুরাতন আছে কিনা দেখেন। 28 পেজ বের করেন সবাই, 28 পেজ। দেখেন নাম্বার 1 ইরাক, ইস্তাম্বুল ফ্রান্স, কম্পুচিয়া থাইল্যান্ড, লিবিয়া জাম্বিয়া, তারপরে মার্ক করেন শ্রীলঙ্কা ইরান, জাপান চীন, ঘানা সুইজারল্যান্ড, কঙ্গো, বেইজিং, ইয়াঙ্গুন, তারপরে হচ্ছে আপনার মার্ক করেন মুম্বাই, তাইওয়ান, নামিবিয়া, তারপরে মার্ক করবেন ইথিওপিয়া, মায়ানমার, এরপরে মার্ক করেন জিম্বাবুয়ে, নেদারল্যান্ড। এই আর কিছু মার্ক করার দরকার নেই। আচ্ছা, এবার আমরা একটু প্রণালী শিখবো নাকি? আচ্ছা, এখানে কয়জনের বাড়ি নদীর পাশে? একটু হাত তোলেন তো। আছে গ্রামের বাড়ি যারা নদীর পাশে? ভেরি গুড। মানে একদম ভাই আসতেছে তো, ওয়েট। প্রণালী মানে কি তো আমার বুঝাইতে হলে তো আগে তো কিছু মানে সেটাই আপনাকে বুঝতে হলে নদীর পাশে বাড়ি থাকতে হবে। এখন যাদের নদীর পাশে বাড়ি আছে তাদের কাছ থেকে শিখবো। এখন যাদের বাড়ি নদীর পাশে তারা কি কখনো লক্ষ্য করছেন যে এই হলো ধরেন নদী, আর এইখানে আপনার বাড়ি ঘর, তাই তো? এইখান দিয়ে সারি সারি বাড়ি ঘর থাকে। এই ঠিক বলতেছি কিনা বলেন? আচ্ছা, এবার দেখেন হয়তো আপনার বাড়ির সামনে এখানে একটা রাস্তা আছে, ঠিক না? যেটা আমাদের গ্রাম এলাকায় বলা হয় যেটা হচ্ছে সরকারি রাস্তা যায়, ঠিক আছে? তো এবার লক্ষ্য করেন এই নদীতে কখনো কখনো নদীর গতিপথ পরিবর্তন হয়ে বা নদী সবসময় কোনো না কোনো জায়গার সাথে মেশার চেষ্টা করে। মনে রাখবেন সবসময় সে কোনো না কোনো একটা যেখানে আরেকটা পানির পথ আছে সেটার সাথে সে মিলিত হওয়ার চেষ্টা করে। দেখবেন নদীর ভৌগোলিক বিভিন্ন কারণে বা প্রেসারে নদীর থেকে খালের মতো ছোট ছোট এই বাড়ির মধ্য দিয়ে আসে। ইজ ইট? আমরা সেইখানে কি করি, সাঁকো দিয়ে এক বাড়িতে আর এক বাড়িতে যাই। এরকম দেখছেন না গ্রামে ম্যাক্সিমাম নদীর পাশে যে বাড়িগুলো থাকে সেখানে এটা থাকে। এবার আমাদের এই যে অবদার রাস্তাটা দেওয়া হয় এর এই পাশে কি থাকে, বিল থাকে না? বর্ষার সময় কিন্তু এখানে বিল হয়ে যায়, শুকনার সময় এটা শুকনাই থাকে। এবার এই যে খালগুলা এই অবদার নিচে দিয়ে একটা করে কালভার্ট তৈরি করে দেওয়া হয় যে এই খালটা যাতে ওই গিয়ে আপনার ওই বিলের সাথে মিশে যেতে পারে। এমনও হতে পারে ওই বিলের ওই পাশে আরো একটা নদী আছে, ও সেই দিকেই যাওয়ার চেষ্টা করে, মানে যেখানে একটা জলীয় অংশ আছে সেই দিকেই যাওয়ার চেষ্টা করে। এবার দেখেন এই যে খালটা আসছে এ কি করতেছে, দুই পাশে দুইটা বাড়িকে বিভক্ত করে ফেলছে না? আর এই পাশে হচ্ছে পানি আর ও কিন্তু আরেকটা এই পাশে পানি। তো এইখানে হলো পানি, মানে দুইটা জলীয় অংশ আছে তাকেও কি করতেছে, যুক্ত করতেছে না? ও গিয়ে নদীকে বিলের সাথেও সংযুক্ত করতেছে। আর এই যে আপনার বাড়ি আর এই যে আপনার চাচার বাড়ি এটাকে কি করতেছে, সে পৃথক করে দিচ্ছে। বুঝতে পারছেন? এই যে আমাদের বাড়ির মধ্যে যে খালটা না, এই খালটাই হয়েছে প্রণালীর মতো, কিন্তু এ আসছে কোথা থেকে, নদীর থেকে। ও আপনার চাচার বাড়ি আর আপনার বাড়ি পৃথক করতেছে, কিন্তু প্রণালী কি করে জানেন? প্রণালী হচ্ছে সমুদ্র থেকে তৈরি হয়।
সে আপনার চাচার বাড়ি আর আপনার বাড়ি পৃথক করে না, সে হয় যে কোনো বড় বড় দুইটা দেশকে পৃথক করে, নাইলে বড় দুইটা মহাদেশকে পৃথক করে। এবার আমরা ওইটা একটু এঁকে দেখাই যে কিভাবে হয়। দেখেন, এর থেকে সহজ করে আপনাকে প্রণালী কেউ কোনোদিনও বুঝাইতে পারবে না, কারণ আমি নিজেও ওই, হ্যাঁ, একটু গ্রাম এলাকায় যেহেতু বসবাস করছি, আপনারাও করছেন, আপনার কাছে প্র্যাকটিক্যাল, কিন্তু এটা কোনো শহরের ছেলে মেয়েকে বোঝাইতে গেলে 2 ঘন্টা সময় লাগবে যে হোয়াট ইজ প্রণালী। এবার দেখেন, ধরেন এই হচ্ছে কি বলা যায় ভারত সাগর, ধরেন 2টা সাগর, কোন সাগর তার দরকার নেই, এগুলো 2টা সাগর, ঠিক আছে। এই সাগর, আচ্ছা এটাকে সাগর না ধরি, ধরেন এটা 2টা দেশ, এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে শ্রীলঙ্কা। এবার দেখেন এর মাঝখান দিয়ে একটা প্রণালী আছে, এইখানে একটা সাগর আছে, এইখানে একটা সাগর আছে, লক্ষ্য করেন। এই প্রণালীর কাজ হচ্ছে 2টা দেশকে সে পৃথক করবে, 2 পাশে 2টা জলীয় অংশ, সেটা সাগর হইতে পারে, মহাসাগর হইতে পারে, উপসাগর হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আর আপনার প্রশ্ন কিভাবে আসবে? আপনার বইতে প্রণালী আছে, দেখেন খুঁজে বের করেন। আচ্ছা, তাহলে প্রণালীর প্রথমেই দেখেন আছে, সেটা হলো পক প্রণালী। পক প্রণালী দেওয়া আছে না? তো ভারত আর শ্রীলঙ্কাকে এই পক প্রণালীটা কি করে? পৃথক করে, এবং যুক্ত করে কাকে কাকে দেখেন, ভারত সাগর আর এখানে হচ্ছে, বলতেছি একটু ওয়েট করেন, সময় দিতে হবে আমাকে। দেখেন ভারত সাগর আর আরব সাগরকে সে কি করছে? যুক্ত করছে না? এই যে দেখেন 2টা গিয়ে মিলিত হয়ে গেছে, আর পৃথক করতেছে কাকে? ভারত এবং শ্রীলঙ্কাকে। এবার আপনি লক্ষ্য করেন, আপনাকে প্রশ্ন করবে এইখানে প্রণালীটার নাম হচ্ছে পক প্রণালী, ঠিক আছে? প্রশ্ন করবে যে পক প্রণালী কাকে কাকে পৃথক করে? ভারত শ্রীলঙ্কাকে কাকে কাকে যুক্ত করে? আচ্ছা, ওই যে আমাদের নদীর একটু আগে নদী পড়লাম, যে নদী থেকে যে আপনার প্রণালী বের হয়ে আসে, মনে রাখবেন, ওই যে যেমন আপনার চাচার বাড়ি আর আপনার বাড়িকে পৃথক করে, ঠিক তেমনি এই যে 2 পাশে দেখেন 2টা দেশকে সে কি করছে? পৃথক করতেছে। আর 2 পাশে 2টা জলীয় অংশ, যে সাগর হইতে পারে, বিভিন্ন চ্যানেল হইতে পারে, বা বিভিন্ন মহাসাগর হইতে পারে। এখন কথা হলো, ভালো করে বুঝছেন না, কিন্তু বাসায় যখন যাবেন এই জিনিসটা না শুধু মাথার মধ্যে মানে প্যাচ করবে। যেমন যদি একটা জিনিস থাকতো যে কাকে কাকে পৃথক করে, খুব সহজ, কিন্তু যখন 2টা জিনিস পড়তে হবে, 2টাকে যুক্ত করে আবার কি করে, 2টাকে পৃথক করে, তখন আমাদের বেশ কিছু প্রবলেম হবে, আমরা মুখস্থ করতে পারবো না। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলি, এই প্রণালী হলো বাংলার কারক সমাসের মতো, মানে 2 নম্বর কমন করতে হলে একটা 2 বছর স্টাডি করতে হবে। কারক আর সমাস কিন্তু একদিনে শেখা যায় না, শেখা যায় অনেক টপিক আছে একদিনে শেখা যায়, কিন্তু কারক সমাস ওই যারা একদম ক্লাস 8 থেকে ভালো করে পড়ে আসে নাই, তারা কিন্তু এই জায়গাটা ভালো করতে পারে না। তো যারা এই প্রণালী মানে ভালো করতে চান, প্রণালীটা পড়বেন সব টপিকের শেষে। কি বলছি, আজকে মোটামুটি পড়ে রাখবেন, সমস্ত টপিক যখন শেষ হয়ে যাবে তখন আপনারা পড়বেন। এবার কথা হলো যে এখানে আমরা কিভাবে সলিউশন করতে পারি, যে কোন কোন প্রণালীগুলো আমাদের আসবে। দেখেন এইখানে যে প্রণালীগুলো আছে, যেমন পক প্রণালীতে টিক দেন, কেন টিক দেবেন? দেখেন ভারত শ্রীলঙ্কা 2টা কি এশিয়ার দেশ না? আচ্ছা, এবার দেখেন বসফরাস প্রণালী, এ পৃথক করছে এশিয়া এবং ইউরোপ মহাদেশকে, তাহলে এর মধ্যে কি এশিয়া আছে? যার যার মধ্যে এশিয়া থাকবে সেইটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? ঠিক দেন। এবার দেখেন আমরা চলে যাব বেরিং প্রণালী। বেরিং প্রণালী এশিয়া এবং উত্তর আমেরিকাকে কি করছে? পৃথক করছে। ঠিক দেন এটা। বাবেল মানদেব এশিয়া এবং আফ্রিকাকে সে কি করছে? পৃথক করছে। ঠিক দেন। দার্ডনেলিস এশিয়া ইউরোপকে পৃথক করছে। এরপরে আমরা লক্ষ্য করব, যেমন ধরেন হরমুজ প্রণালী আরব, ইরান, পারস্য উপসাগর, ওমান সাগরকে সংযুক্ত করছে। এরপরে আমরা চলে আসব, দেখেন সুন্দা প্রণালী সুমাত্রা, জাভা এবং ভারত মহাসাগর এবং জাভা সাগরকে সংযুক্ত করছে। মালাস্কা, এইখানে বঙ্গোপসাগর, জাভা আছে, এই জন্য টিক দিবেন। এই কয়টাই আপনি কি করবেন? মুখস্থ করবেন। আচ্ছা, ক্লিয়ার? এবার বলেন যে প্রণালী কে কে বোঝেন নাই? প্রণালী এবার বলেন যে কে কে আমরা প্রণালী বুঝি নাই।
বুঝছি সবাই? কারো যদি প্রশ্ন থাকে করেন। প্রণালী একটু জটিল জিনিস, আমি আবার বোঝাবো। ম্যাম যারা অনলাইনে আছেন তারা কি বুঝছেন? আর একটু বুঝান। আচ্ছা, আরেকবার যদি বোঝাতে হয় তাহলে সামনে যারা আছে দেখেন, অনলাইনে আপনাদের জন্য আরেকবার বোঝাচ্ছি। ধরেন আমাদের দুইটা দেশ আছে, এখানে একটা দেশ আছে ভারত, আর এইখানে একটা দেশ আছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। ক্লিয়ার? এই দুইটা দেশের মধ্যে এরকম করে একটা প্রণালী চলে গেছে, ঠিক আছে? এখন এই প্রণালীটা, এইখানে ভারত সাগর আর এইখানে হচ্ছে আপনার আরব সাগর। এই প্রণালীটা কি করছে, ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করছে এবং আরব সাগর এবং আমাদের এই ভারত সাগরকে সংযুক্ত করছে। তো এই যে যে দুইটা জায়গা আমি আঁকছি, দুইটা পাশে অবশ্যই কোনো ভূমি থাকবে, সেখানে দেশ থাকতে পারে, মহাদেশ থাকতে পারে। আর এই যে যে জলীয় অংশকে তারা যুক্ত করতেছে, সেখানে অবশ্যই কি থাকতে পারে, সাগর থাকতে পারে, মহাসাগর থাকতে পারে, চ্যানেলও থাকতে পারে। ক্লিয়ার? ম্যাম প্রণালীটা কি আসলে সাগর নদী? বুঝলাম না। প্রণালী হচ্ছে একটা খালের মতো জিনিস। প্রণালী, খাল দেখছেন কোনোদিনও? আচ্ছা, যদি দেখে থাকেন তাহলে সেই রাইট, দুইটা বাড়ির মধ্যে যেমন খাল থাকে, আপনি শুরুতে তো ওই আমি যেটা বললাম, এই পথ প্রণালী মানে এটা হচ্ছে একটা খালের মতো, যে দুইটা জায়গাকে পৃথক করে দেয়, ঠিক আছে? আপনি যদি সহজে বাংলা কথায় বুঝতে চান, যে আমাদের গ্রামে যেমন দুইটা বাড়ির মধ্যে একটা খাল থাকে, আমরা একটা সাঁকো দিয়ে পার হই, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে আকৃতিতে বড়, কারণ এটা হচ্ছে ওই সাগরের সাথে রিলেশন, দুইটা দেশের মধ্যে রিলেশন। তার মানে কি এটা আকৃতিতে বড় হবে না? বুঝতে পেরেছেন আপু? আচ্ছা, এবার আমাদের লেকচার শিটে আর কিছু কি আছে? আচ্ছা, তো এখন আমরা কি নিয়ে আলোচনা করতে পারি বলেন? আমাদের লেকচার প্ল্যানটা আমার কাছে দেন। আজকে কত নম্বর পড়াইলাম আমরা? 6 নম্বর না? ম্যাম একটু ছিটমহল নিয়ে আলোচনা করেন। ছিটমহল জানতে হবে? আচ্ছা, ছিটমহল নিয়ে আলোচনা করব। আচ্ছা, আপনাদের কত নম্বর লেকচার পর্যন্ত হয়েছে একটু বলেন তো? 1 হয়েছে? দেখেন তো সবাই। আপনারা পান নাই, আপনাদের আবার নতুন করে ক্লাস হবে, সমস্যা নাই। 2 নাম্বার? আচ্ছা, যারা পান নাই তাদের কথা বলার দরকার নাই, যারা পাইছেন তারা কথা বলেন। 1952 থেকে 71 এটা হইছে? আচ্ছা, জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থা, আচ্ছা, মহাদেশ পরিচিতি, মুদ্রা রাজধানী হইছে, মহাসাগর প্রণালী হইছে, সংবিধান সংসদ হইছে। আচ্ছা, তাহলে বাকি আছে কি কি? বিভিন্ন শাস্ত্রের জনক, উক্তি প্রবক্তা, তত্ত্ব প্রবক্তা। আচ্ছা, মানে আমরা নতুন করে আর কিছু যাব না। ওই যেহেতু একজন সিট মহল নিয়ে একটু কথা বলতে বলছে, আমি একটু সিট মহল পড়াই দিই। আচ্ছা, আপনারা বাংলাদেশের মানচিত্র রাখতে পারেন সবাই? সিট মহলের ক্লাসটা কি, আমার ক্লাসটা কি কেউ করছেন? আমার মনে হয় এই ক্লাসটা আপনাদের আমি করাই নাই। ম্যাম আপনি করান নাই ছিটমহলের ক্লাস, অন্য একটা ভাইয়া নিছিল। আচ্ছা, এবার দেখেন, বাংলাদেশের মানচিত্রের কাছাকাছি তো হইছে নাকি? তো লক্ষ্য করেন, আমরা যখন এই মানচিত্রের ছবিটা আঁকি, এই পিছনে কথা বলেন না ভাইয়া, দেখেন ছিটমহল কথাটাই থাকতো না যদি আমাদের মানচিত্রটা এরকম কোনো বক্সের মতো হতো, কোনো ত্রিভুজের মতো হতো, কোনো সার্কেলের মতো হতো। কারণ লক্ষ্য করেন, ত্রিভুজ, চতুর্ভুজ এবং আমাদের যে সার্কেল, তার চারিপাশটা কি সমান না? কিন্তু আমাদের মানচিত্রটা কি সমান? সমান না। এবার লক্ষ্য করেন, এই যে যে মানচিত্রের অসমান অংশগুলো, আপনি একটু কয়েকটা অদৃশ্য জায়গাকে আপনি দেখেন, এই যে যে জায়গাটা, ঠিক আছে? আবার দেখেন এই যে একটা সরু জায়গা, এই যে একটা সরু জায়গা, এই জায়গাগুলোকে আমরা যখন মানচিত্র আঁকি বুঝতে পারি যে সরু জায়গাটাও বাংলাদেশে, এই জায়গাটাও বাংলাদেশে, আবার এইখানে যে জায়গাটা ঢুকে গেছে এটা হলো ইন্ডিয়া।
ঠিক আছে, কারণ আমাদের 3 পাশে ইন্ডিয়া আছে। কিন্তু যখন মানুষ বসবাস করে তখন কিন্তু এই সূক্ষ্ম জায়গাগুলো তারা বুঝতে পারে না। তো যখন সংজ্ঞায় বলা হয় যে একটি স্বাধীন দেশের একটি স্বাধীন দেশের একটি ভূখণ্ড যখন অন্য একটি স্বাধীন দেশের মানচিত্রের মধ্যে প্রবেশ করে, সেই জায়গাটাকে বলা হয় ছিটমহল। এখন যখন এই জায়গাটা প্রবেশ করে, যেমন ধরেন আমার এইখানে ভারতের কিছু অংশ প্রবেশ করছে এই জায়গাটা, আপাত দৃষ্টিতে বাংলাদেশ মনে করে আরে ভাই আমার সীমানা তো এই পর্যন্ত। ক্লিয়ার? এই ভুলটা কেন হয়? কারণ আমাদের মানচিত্র হচ্ছে অসমান। তো এই যে ভুল যে জায়গাটা বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার জায়গা, তো বাংলাদেশ মনে করে এটা আমার, কিন্তু আসলে যখন মানচিত্র বিশ্লেষণ করা হয় তখন দেখা যায় কি এই জায়গাটা হচ্ছে কার? ইন্ডিয়ার জায়গা। আমরা ভুল করে সেটাকে মনে করতেছি আমার দেশ, সেটাকে বলা হয় ছিটমহল। এবং এইখানে যে বসবাস করে এরা বাংলাদেশের মধ্যে বসবাস করেও ওরা আবার ইন্ডিয়ান নাগরিক। ওরা বসবাস করে প্রায় বাংলাদেশের মধ্যেই, কিন্তু ওরা কি ইন্ডিয়ান নাগরিক। এবার দেখেন আবার আমাদের এই যে একটা লম্বা অংশ, এটা কই ঢুকে গেছে? ইন্ডিয়ার মধ্যে ঢুকছে, ইন্ডিয়া মনে করতেছে ওই জায়গাটা তার। এবার এরা যে দেখেন আমাদের এই যে উত্তর দিকে এই এই পুরো পাশটা তো পশ্চিমবঙ্গ, আর এই পাশে হচ্ছে আসাম মেঘালয়। তো এরা এই যে অংশটুকু ঢুকে গেছে, ইন্ডিয়া মনে করতেছে যে এই জায়গাটুকু হলো কার? তাদের। এবার এইখানে যে বাঙালিরা বসবাস করে এরা ওই ইন্ডিয়ান নাগরিকদের মধ্যে বসবাস করে, কিন্তু ওরা নাগরিক আমাদের, কিন্তু ওদের কালচার সব কিসের মতো হয়ে গেছে? ইন্ডিয়ানদের মতো হয়ে গেছে। এইবার এইখানে আমাদের এরকম জায়গা ছিল কতটি? 111টি, আমাদের বেশি ছিল যেগুলো ইন্ডিয়ানরা মনে করে ওদের। আবার 51টি জায়গা ছিল ইন্ডিয়ার, যেটা আমরা মনে করতাম যেগুলো মনে হয় আমাদের। তো এই ছিটমহল সমস্যাটা 2015 সালে সলভ করে ফেলা হয় যে ওদের যে কয়টা ওদেরকে আমরা বুঝিয়ে দেই, আমাদের যে কয়টা আমরা বুঝে নেই। এবার লক্ষ্য করেন এখানে যে নাগরিকরা এদেরকে একটা সুযোগ দেওয়া হয়। সুযোগটা কি? কারণ দেখেন এরা এতদিন যাবত এখানে বসবাস করতেছে, তো এদের তো একটা যারা আমাদের সাথে বসবাস করতেছে বাংলাদেশিদের মতো হয়ে গেছে তারা, আবার যারা ইন্ডিয়ায় বসবাস করতেছে কাছাকাছি ওরা ইন্ডিয়ার কালচারে অভ্যস্ত হয়ে গেছে। তো ওদেরকে একটা সুযোগ দেওয়া হলো যে তুমি যে কোনো দেশে যেতে পারবা, মানে তুমি যদি চাও তুমি বাংলাদেশে আসবা, আর তুমি যদি চাও তুমি ইন্ডিয়া যেতে পারবা। তো সেটা কিভাবে? যখন ইন্ডিয়া থেকে এক ঘর বাংলাদেশে আসবে তার বিপরীতে তুমি আরেক ঘর ইন্ডিয়ায় যেতে পারবা। তো এই যে বিষয়টা, এটাকে বলা হয় ছিটমহল বিনিময় চুক্তি। তো সেইটা আমাদের 2015 সালে আমাদের যে সংবিধান এবং ইন্ডিয়ায় 100তম সংশোধনী, আমাদের কোনো সংশোধনী আনা লাগে নাই, কারণ আমাদের সংবিধানে এই জায়গাটা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু ইন্ডিয়া ওদের সংবিধানে 100তম সংশোধনী আনে, 100তম সংশোধনী এনে আমাদের সাথে এই ছিটমহল বিনিময় করে। এবার মজার বিষয় হচ্ছে যে আপনার কি ছিটমহল থেকে কোনো প্রশ্ন আসবে না? কেন বলেন তো? কারণ ছিটমহল বলতে এখন বাংলাদেশে আর কিছু নাই। বুঝতে পারছেন? এবার ছিটমহল নামে যে জায়গাগুলো ছিল ওইগুলো শুধুই আমাদের সীমান্তবর্তী জায়গা। কারণ এই ছিটমহলের সমস্যাগুলো কোথায় কোথায় হয়েছে? এই যে বর্ডার লাইন দিয়ে যে যে জায়গাগুলো সেইখানেই তো হয়েছে, তাই না? সেই জায়গাগুলোর নাম এখন দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জায়গা, যেমন যশোর, বেনাপোল, জিকরগাছা। তো এই যে জায়গাগুলো এখানে কি এখন বর্ডার হিসেবে ইউজ হয়? তো সব জায়গায় কিন্তু স্থলবন্দর নাই, বা মানে কি বলে পারাপারের কোনো জায়গা নাই। তার মানে যে জায়গাগুলোতে এরকম বিখ্যাত স্থান আছে, যেমন ধরেন তামাবিল, সিলেটের একমাত্র কি সীমান্তবর্তী বিল। তো এই জায়গাগুলো থেকে টুকটাক প্রশ্ন আসতে পারে, কিন্তু ছিটমহল বলতে এখন আর কোনো কথা নাই। তো সংজ্ঞাটা আরেকবার মনে রাখেন, যখন কোনো স্বাধীন ভূখণ্ডের একটি জায়গা আরেকটি স্বাধীন ভূখণ্ডের মানচিত্রের মধ্যে প্রবেশ করে, সেটা কিন্তু দৃশ্যমান অদৃশ্যমান দুইটাই, কারণ আমরা আপাত দৃষ্টিতে বুঝতে পারতেছি না। ঠিক আছে, যে এই যে চিকন জায়গাটা এটা কই আসলে কার জায়গা, কিন্তু আসলে কিন্তু যখন আমাদের মানচিত্রটা বিশ্লেষণ করা হয়, আমরা যে কমিশনের মাধ্যমে পৃথক হয়েছি, কারণ আমাদের তো একটা মাপ আছে। দেখবেন গ্রামের বাড়িতে যখন সীমানা মাপা হয়, কিছু লোক থাকে তারা খালি ঠেলতে 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 আপনার মধ্যে চলে আসে, তাই না? তো একটা সময় যখন আপনার দেয়ালে পিঠ থেকে যায় তখন কি করেন? আপনি এখন আমিন নিয়ে আসেন। হ্যাঁ, তখন কি আছে তার একটা ওরকম আমাদের যে জমি জায়গার যে মাপ, সেইটারও একটা ম্যাপ আছে। তো আপনি চাইলেই একজনের মধ্যে ঠেলতে ঠেলতে একটু ঢুকতে পারবেন না। এখন ইন্ডিয়া হচ্ছে আমাদের থেকে পাওয়ারফুল দেশ, কারণ ওরা যদি খালি মনে করে যে মানচিত্রের মধ্যে ঢুকতে ঢুকতে ঢুকে যাব, তো
তো প্রত্যেকটা জিনিসের এরকম আপনার বাড়ির যেমন একটা ম্যাপ আছে, যখন দেখবেন কি আপনার চাচা আপনার ভিতর 2 হাত ঢুকে আসছে, যখন তাকে কোনোভাবে ঘায়েল করা যায় না, তখন গ্রামের মানুষ কি করে, ম্যাপ নিয়ে আসে যে তুমি তো আসতেছো, তুমি দেখো তুমি কোন পর্যন্ত আসো। ঠিক একই জিনিস হচ্ছে এই পৃথিবীর মানচিত্র, বাংলাদেশের মানচিত্র বা অন্যান্য দেশের সব জিনিসের যখন 1971 সালে 47-এ যখন ভারত পাকিস্তান পৃথক হয়েছে, ম্যাপ একে একে যার যার জায়গা তাকে বুঝাই দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আপনি চাইলে ইন্ডিয়া চাইলে খেলতে খেলতে আমার এখানে আসতে পারে না, ক্লিয়ার? সেইটা বিনিময় চুক্তি হয়ে গেছে। সো আমরা সেইটা এখন আর আমাদের প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরে আমরা জেনে নিলাম, এটা খুবই ভালো বিষয়। এবার আপনারা বলেন আপনাদের অন্য কারো কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা আছে কিনা, বলেন। কারো কোনো বিষয় নিয়ে কথা বলার আছে, জানা আছে? আসেন আমরা তাহলে একটু সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলি। হ্যাঁ, দুটো চারটা সাম্প্রতিক তো থাকবে, তাই না? মানে কি ধরনের সাম্প্রতিক আসবে সেটা আপনাদের একটু বলে দিই। এখন যেমন ধরেন যারা মেডিকেলের পরীক্ষা দিবেন তাদের সাধারণত খুব কম থাকে, মানে একটা বা দুইটা থাকে। আর যারা আপনাদের নার্সিং এ পরীক্ষা দেবে এদের কিন্তু পসিবিলিটি আরো কম, যদি কেউ ডি ইউনিটে পরীক্ষা দেন বা উচ্চ পদ্ধতিতে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যান। তো যেমন আমাদের উচ্চ পদ্ধতিতে এবার বলছে জেনারেল নলেজ থাকবে না, কি থাকবে, আইসিটি থাকবে। কিন্তু আমি জানি যে যেমন গতবার ডি ইউনিটে বলা হলো যে কি থাকবে, আমাদের আইসিটি থাকবে। তো সব পোলাপান তো খুব একেবারে মানে মাথা খারাপ হয়ে গেল যে আইসিটি থাকবে, তার মানে এটা বিরাট, মানে আইসিটি বই হজম করে ফেলতে হবে। পরীক্ষা শেষে দেখা গেল একটা গণিত আসলে একটা আইসিটি আসলে, ক্লিয়ার? এবারও ওরকম একটা কিছুই ঘটবে, কারণ জেনারেল নলেজ হচ্ছে এমন একটা বিষয়, আকাশ পাতাল মর্ত স্বর্গ যে কোনো জায়গা থেকে কোশ্চেন করা যেতে পারে। কারণ যাই বলবে এটা তো সাধারণ জ্ঞান, বুঝতে পারছেন? এটার কোনো বিষয়বস্তু নাই। এখন আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। আপনি যেমন, আপনি কি আমাকে লিখে দিতে পারেন যে মেডিকেলেই আপনার চান্স হবে? কেউ লিখে দিতে পারে না, একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারে না যে আপনার ডেস্টিনেশন কোথায়। তা আপনি কি করবেন, সবকিছুর জন্যই কিন্তু প্রস্তুত থাকবেন। আমরা মেডিকেলের ভিতরে ছোট প্রশ্ন যদি দেখি, দুই একটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুই একটা কি থাকে, সাম্প্রতিক থাকে। এখন ধরেন মেডিকেলের প্রশ্ন কয়টা এখন, 10টা। যারা আমরা একটু ইংলিশে দুর্বল বা সায়েন্সের কোনো একটা সাবজেক্টে দুর্বল, তাদের জন্য কিন্তু এই 10 নম্বর যে কতখানি গুরুত্বপূর্ণ এটা তো আপনাদেরকে বোঝাই বলা লাগে না, তাই না? তো এই 10 নম্বর যেন কোনোভাবে মিস হয় না। আবার দেন নার্সিং এও তাই। আপনারা যারা এখানে অনেকে আছেন না যে সায়েন্সের না কিন্তু নার্সিং পড়তে আসছেন, ইজ ইট, তাদের জন্য কত আসবে সাধারণ জ্ঞান, 20 না 25? বোঝেন, এই 25 নম্বর আপনাদের জন্য বিরাট ব্যাপার, ঠিক আছে? এই 25 নম্বর তাদের জন্য বেশি। তো আপনারা কি করবেন, প্রত্যেক মাসে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স নেবেন। একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর দাম 20 টাকা, কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স এর আজকে থেকে অভ্যাস করেন, নিবেন এবং পড়বেন। কি কি পড়বেন একটু শোনেন। প্রথমতই প্রথম 2টা পাতায় গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকে না এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকে না, এই কটা যদি মুখস্থ করেন মনে করবেন ভিতরে যা আছে কমপ্লিট, ওইটা সারমর্ম এখানে দেওয়া আছে। এবার শোনেন, শুধু কাজ এখানেই শেষ না। আপু সামনের দিকে, আপু কারেন্ট অ্যাফেয়ার্স আপনার না লাগলেও শুনে রাখেন, ভবিষ্যতে লাগবে। দেখেন প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কয়েকটা নিয়োগ পরীক্ষার প্রশ্ন থাকে না, আচ্ছা কয়েকটা ইউনিভার্সিটি মেডিকেল বা বিসিএস এর প্রস্তুতি থাকে না। এই 2টা জায়গায় আপনার একটু কাজ আছে। কি কাজ আছে? আপনার ধরেন যে মানে নিয়োগের পরীক্ষাগুলো হয়েছে সেটা হতে পারে প্রাইমারির নিয়োগ, আপনি প্রাইমারির পরীক্ষা পত্রে একদমই পছন্দ করেন না, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে সাধারণ জ্ঞানে কি প্রশ্ন আসছে, ইংলিশে কি প্রশ্ন আসছে এবং বাংলায় কি প্রশ্ন আসছে, ক্লিয়ার? দেখেন এখানে আপনার কি উপকার হবে, মনে রাখবেন প্রশ্নের ধরন একই হয়। আপনি এত প্রশ্ন সলভ করবেন যে কোন কোন ক্রাইটেরিয়া প্রশ্নকর্তারা করতে পারে আপনার লক্ষ্য দর্পণে চলে আসবে। এইবার যে প্রশ্ন ধরেন প্রাইমারির এটা পরীক্ষা দিচ্ছে, আপনি
একটা একটা করে মার্ক করে গেলেন যে এটা তো আমি ইজিলি পারতাম, বাদ, এটা আমি ইজিলি পারতাম, বাদ, এটা আমি পারতাম না, গোল দেন সেটাকে। ওইটার উত্তরটা কি, সোজা কথা মুখস্থ করে ফেলেন, সোজা হিসাব মুখস্থ করে ফেলেন। তো একটা প্রশ্নে দেখবেন কি আপনি 40 থেকে 50টা প্রশ্ন আপনি পারেন, বাদ থাকলো কয়টা, 60টা বা 50টা। এই যে 60টা প্রশ্ন আপনি যদি প্রতি মাসে এরকম 3টা নিয়োগ পরীক্ষার প্রশ্ন এমন করে সলভ করেন, আপনার কিছুই বাদ থাকবে না। তো আপনি একটা জিনিস মনে রাখবেন যে শুধু বইপত্র পড়ে একেবারে খালি মুখস্থ করবো তাতেই আমার চান্স হবে এটা না, আপনাকে স্ট্র্যাটেজিক হইতে হবে। এবং দেখবেন ইউনিভার্সিটি প্রিপারেশন থাকে, তারপরে দেখবেন কি কখনো কখনো নার্সিং যারা শেষ করে চাকরির পরীক্ষা দেবে তাদের প্রিপারেশন থাকে, যে যে সার্কুলার থাকে তার উপর ডিপেন্ড করে ওরা কি করে বিভিন্ন প্রিপারেশন দেয়। বিসিএস এর প্রিপারেশন আপনি ভাবতে পারেন আরে বিসিএস তো অনেক বড় পরীক্ষা, তাহলে এইটা আমার জন্য মনে হয় এটা আমার না, কিন্তু না, আপনি বিসিএস এর প্রশ্ন যদি সলভ করেন দেখবেন প্রশ্নের ধরন একই, সব জায়গায় একই। এবং যাদের আমাদের দৈনন্দিন বিজ্ঞান কাদের আসে, বিএসসি নাকি ডিপ্লোমাদের, আচ্ছা আপনারা বিগত যে সময় দৈনন্দিন বিজ্ঞানের প্রশ্ন আসতো না, মানে এখনো আসে বিসিএস এ, যে 20 নম্বরের দৈনন্দিন বিজ্ঞান আছে, সবগুলাকে প্রশ্নগুলোকে কালেক্ট করবেন। আপনার আর কোথাও থেকে দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কে কিচ্ছু পড়া লাগবে না, বিসিএস এর প্রশ্ন। ম্যাথের দরকার নাই রে ভাই, শুধু দৈনন্দিন বিজ্ঞানের কথা বলছি। দৈনন্দিন লাইনটা চলে গেছিল। অনলাইনে যারা আছেন আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? আমরা যা যা এত সময় বললাম আপনারা একটু ডিসকানেক্ট হয়ে গেছিলেন, আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আর নেক্সট ক্লাস সাধারণ জ্ঞানের আগে এই বিষয়বস্তুগুলো আপনারা সুন্দর করে কি করবেন, একটু পড়ে আসবেন, কারো সমস্যা থাকলে আমাদের ক্লাসে এসে বলবেন। ওকে, অনেক ধন্যবাদ। ব্যাগ নিয়ে সব গেছে